সংস্কার প্রশ্নে খেলাফত মজলিসের সাথে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বৈঠক হবে লেবার পার্টির সাথেও। পাঠাভ্যাস গড়তে ধানমন্ডি লেকে বসানো সেলফের অধিকাংশই ক্ষতিগ্রস্ত। উধাও বইও মূল্যবোধের অবক্ষয় মত আগতদের অস্বাভাবিক নয় বলছেন সমাজবিজ্ঞানী। অসততার বিরুদ্ধে কোনো সামষ্টিক প্রতিরোধ নেই, বই কেন হারিয়ে গেল, সেটি আমার ধারণা এই সমাজের গোটা কাঠামোর সঙ্গে এই প্রশ্নটা জড়িত। প্রায় শেষ যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক 4 লেনে উন্নীতের কাজ। খুলে দেওয়া হচ্ছে সব আন্ডারপাস, ওভারপাস। স্বস্তির মাঝেও থাকছে ডাকাত আতঙ্ক। আমাদেরকে অনেক রকম কাটা দিয়ে টায়ার পাংচার করে ডাকাতিগুলো করে। রাতের বেলা অনেক ডাকাতি হচ্ছে। আমাদের মনে করেন যে ভাগের থেকে কেউ ঢেল ছুড়াচ্ছে বা সামনে এসে কোনো প্রাইভেট কার মোটরসাইকেল নিয়ে এসে তারা হচ্ছে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস সঞ্জয় সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো 5টি সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে মতামত জানাতে বৈঠক করেছে খেলাফতে মজলিস। সকাল 9:30টার দিকে 7 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শুরু হয়। কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ প্রত্যাশা করেন দ্রুততম সময়ের মধ্যেই আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে। এরপরই জাতীয় সনদ ঘোষণা করা হবে। রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চেয়ে 6 মার্চ 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রধানমন্ত্রী ক্ষমতার সংকোচন ও মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন, সংসদ নির্বাচনে অংশগ্রহণের বয়সসীমা 21 সহ বেশ কিছু সুপারিশ রয়েছে, যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর আছে ভিন্ন মত। মনে আছে 5 মাস 4 আগে ধানমন্ডি লেকে বই পড়াকে উৎসাহিত করতে ছোট ছোট বক্স বসানো হয়েছিল। কেমন চলছে সেই বই পড়ার আয়োজন? যমুনা টেলিভিশন সরেজমিনে গিয়ে মর্মাহত হয়। অনেকগুলো বক্সেরই বেহাল দশা। বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। প্রায় 4 মাস আগে রাজধানী ধানমন্ডি লেকে এক চমৎকার পদক্ষেপ বেশ সাড়া ফেলে। ব্যক্তিগত উদ্যোগে পার্কের বিভিন্ন জায়গায় ছোট ছোট বুকশেলফে রাখা হয়েছিল বই সবার পড়ার জন্য। কথা ছিল পড়া শেষে বইগুলো রেখে যাবে নির্ধারিত স্থানে, কিন্তু পার্কে গিয়ে দেখা মেলে হাতে গোনা কয়েকটি বইয়ের। সেগুলোই উল্টে পাল্টে দেখছেন পাঠকরা। কিন্তু বেশিরভাগ বক্সগুলো আশাহত করে আমাদের। বই তো দূরের কথা, ভেঙে ফেলা হয়েছে বক্সও। এমন আচরণকে মূল্যবোধের অবক্ষয় হিসেবেই দেখছেন পার্কে আসা শিক্ষার্থীরা। আমাদের বাঙালি যেতে আসলে আমরা মানুষ হয়ে উঠে পারলাম না, যে এটা আসলে দুঃখজনক যে একটা শিক্ষার জিনিস যেটা মানুষের জ্ঞান বৃদ্ধি করে, হ্যাঁ, এই সময় আমাদের নিজেদের চাল চরিত্র প্রশ্ন করা লাগে। মানুষের আরেকটু মানবিকতা বোধ থাকা উচিত। এটলিস্ট বইটা তো আমাদের চুরি করা উচিত না। ফ্রেন্ডদেরকে নিয়ে আসলাম, ওখানে একটু পড়ার সুযোগ হয়ে গেল। তো এটা আসলে খুব ভালো একটা দিক ছিল আমাদের জন্য। সুবিধাও ছিল যে এখানে আসে একটু বই পড়া যায়। কিন্তু এখন হচ্ছে এসে দেখি যে বক্সগুলো পুরাই খালি। নিয়মিত পার্কে আসা অনেকের আপন হয়েছিল বইগুলো। তাদের অভিমত, টোকাই বা ছিচকে চোরদের থেকেও রক্ষা করতে হবে বক্সগুলো। বই সব খোয়া গেছে, যারা করছে মানে এইসব টোকাই শ্রেণীর মানুষের সমাগম। সিকিউরিটি সিস্টেম থাকা দরকার ছিল। সবাই তো আর ভালো মানুষ না। যে দেশে অসততা ও দুর্নীতিকে বড় অপরাধ ধরা হয় না, বরং দুর্নীতিতে শীর্ষে থাকার রেকর্ড আছে, সমাজের সেই কাঠামোর ধারাবাহিকতায় বই উধাও হওয়াটা অস্বাভাবিক নয়, বললেন সমাজবিজ্ঞানী অধ্যাপক দেবাশিস কুণ্ড। আমাদের সমাজে দুর্নীতির বিরুদ্ধে, অসততার বিরুদ্ধে কোনো সামষ্টিক প্রতিরোধ নেই। কাজেই এখানে দুর্নীতি খুব বড় অপরাধ না, যে কারণে একজন সৎ শিক্ষকের বদলে একজন ঘুষখোর কর্মকর্তা সম্ভবত পাত্র বা পাত্রী হিসেবে বেশি গ্রহণযোগ্য এখানে। তো সেই কারণে শুধুমাত্র এই বই পড়ার ক্ষেত্রে বই কেন হারিয়ে গেল, সেটি আমার ধারণা এই সমাজের গোটা কাঠামোর সঙ্গে এই প্রশ্নটা জড়িত। একই সাথে নতুন প্রজন্মের বই পড়ার চর্চা গড়ে তোলার প্রতি করলেন গুরুত্ব আরোপ। বইয়ের যে নলেজ স্প্রেড করার ক্ষমতা আছে, ডিফিউজ করার ক্ষমতা আছে, মানুষকে পাল্টে দেওয়ার ক্ষমতা আছে, মানুষকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা আছে, সমাজকে পরিবর্তন করার ক্ষমতা আছে, সেই জায়গাটাকে আসলে আমাদের অনুধাবন করা দরকার এবং রিকগনাইজ করা দরকার।
একদিন না একদিন মানুষের নৈতিকতার উন্নয়ন ঘটবে, সেই আশায় বুক বেঁধে আবারও বক্সগুলোতে নতুন বই দেওয়ার কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানালেন ধানমন্ডি লেকে বই পড়ার উদ্যোক্তা জাকিয়া রায়হানা রূপা। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লা মেডিকেলে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগের সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যম কর্মীদের উপর হামলা হয়েছে। এতে যমুনা টিভির খোকন চৌধুরী সহ আহত হয়েছেন 4 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালে পারুল নামে এক নারীকে অন্য আরেক রোগীর ইঞ্জেকশন পুশ করার অভিযোগ ওঠে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে। এর কিছুক্ষণ পর মারা যান পারুল। এই নিয়ে রোগীর স্বজনরা প্রতিবাদ করলে ইন্টার্ন চিকিৎসকরা তাদের হাসপাতাল থেকে বের করে দেয়। সেখানে সংবাদ সংগ্রহ করতে যায় গণমাধ্যম কর্মীরা। এই সময় যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খোকন চৌধুরী, ভিডিও জার্নালিস্ট জিহাদুল ইসলাম সাকিব সহ চ্যানেল 24-এর রিপোর্টার ও ভিডিও জার্নালিস্টের উপর হামলা চালায় ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। কেড়ে নেয় তাদের সাথে থাকা ক্যামেরা, মোবাইল, মাইক্রোফোন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। আহত সাংবাদিকদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এক রোগীর ইনজেকশন অন্য আরেক রোগীকে দেওয়া হয়েছে। তো সেই খবর শুনে আমরা সংবাদ সংগ্রহের জন্য যাই। আচমকা উপর থেকে মিনিমাম 1-150 পোলাপাইন হব। অনেকেই আমি চিনি, তারা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক আছে এবং মেডিকেল কলেজের শিক্ষার্থী সবাই। আইসা অতর্কিত আমার উপরে হামলা শুরু করলো। 100 জনের মতন তারা আইসা ওনারা স্টাম্প দিয়ে লাঠি দিয়ে বেরিয়েছে, আমারে মারতাছে, ঘুষাইতেছে। সাংবাদিক 4 জনকে মারধর করা হয়েছে, তার বিচার যদি না হয় আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দিব। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সংগ্রামের ধারাবাহিকতায় 2024-এর জুলাই আগস্টের অভূতপূর্ব ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ভিত্তিক এবং বৈষম্যহীন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা পূরণের জন্য দেশের জনগণ অপেক্ষমান। ফ্যাসিবাদ উত্তর রাষ্ট্র সংস্কার নিয়ে নানা প্রস্তাব আর মতামত উঠে এসেছে সংস্কার কমিশনের রিপোর্টের মাধ্যমে, যার মূল ভিত্তিটা রচনা করেছে বিএনপি 31 দফা রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাবের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের অনেক আগে 2023 সালের 13 জুলাই আমাদের সংগ্রামের সময়। এক্ষণে গণতান্ত্রিক শক্তি সময়ের অন্তর্ভুক্তিমূলক বৃহত্তর ঐক্যের মাধ্যমে সংস্কার প্রস্তাবসমূহ গৃহীত ও বাস্তবায়ন করা আবশ্যক। জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলোর সাংবিধানিক ও আইনি ভিত্তি প্রদানের জন্য একটি নির্বাচিত সংসদই কেবল উপযুক্ত ফোরাম। বিদ্যমান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই দেশ এবং দেশের মানুষের মূল চালিকা শক্তি। এই ঐক্যকে অক্ষুণ্ণ রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। এই ঐক্যের চর্চাকে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে হবে। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সংস্কারের উদ্দেশ্য হল জনগণের জীবনমানের উন্নয়ন, জনসাধারণ জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান এবং জবাবদিহিতা ও আইনের শাসনের নিশ্চয়তা বিধান করা, সর্বোপরি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করা। সংস্কার আগে, নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে, সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার সুপারিশমালার স্প্রেডশিট সাবমিশন এবং সংস্কার সমন্বয় কমিটির পরিচিতি উপলক্ষে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলন করছে জাতীয় নাগরিক পার্টি। সরাসরি যাচ্ছি সেখানে। পরিচয় করিয়ে দেব। আমি ইতিমধ্যেই সালাউদ্দিন সিফাত তিনি বলেছেন যে আমি সারোয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এবং এই সংস্কার সমন্বয় কমিটির কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করব।
আমার প্রথম ডানে আছেন মনিরা শারমিন, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এবং এই কমিটির সদস্য হিসেবে কাজ করবেন। আমার দ্বিতীয় ডানে আছেন আরমান হোসাইন, তিনি কেন্দ্রীয় সংগঠক এবং তিনি এই সমন্বয় কমিটির সদস্য হিসেবে কাজ করবেন। আমার প্রথম বামে আছেন জাভেদ রাসিন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সংস্কার সমন্বয় কমিটি, এবং সর্বশেষ সালেউদ্দিন সিফাত, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব দপ্তর সংযুক্ত এবং এই সমন্বয় কমিটির সদস্য হিসেবে কাজ করবেন। আমরা এই 5 জন আগামী 5 মাস বা 6 মাস যে কয়দিন সংস্কার সমন্বয় কমিটি থাকবে, জাতীয় ঐক্যমত্য কমিশন থাকবে, যেটা সহসভাপতির নেতৃত্বে, আলী রিয়াজের নেতৃত্বে যে টিমটা, তাদের সাথে আমাদের মূলত বসা হবে। যখন প্রধান উপদেষ্টা যখন বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকবেন, তখন সেখানে আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ যাবেন। আর এর বাইরে এই যে 5 মাসে সংস্কার নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, নেগোসিয়েশন, আমাদের পজিশনগুলো বলা ইত্যাদি যা যা করা দরকার হবে সেটা এই কমিটি করবে। তো প্রথমে আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এবং এই জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের এই যে তারা অনেক দিন ধরেই কাজ করছিল আলাদা আলাদাভাবে সংস্কার রিপোর্টগুলো নিয়ে। সাংবাদিক ভাইরা যদি একটু যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে ভালো হবে, আমরা একটু কাজটা সারতে চাই। তো আমরা এই সংস্কার কমিটিগুলো আলাদা আলাদাভাবে কাজ করছিল, তারা আলাদা আলাদাভাবে রিপোর্ট দিয়েছে এবং রিপোর্ট আমরাও, আপনারা জানেন, যখন আমরা জাতীয় নাগরিক কমিটি হিসেবে ছিলাম তখন আমরা বিভিন্ন সংস্কার বিষয়ক আমাদের জায়গা থেকে প্রস্তাবনাগুলো দিয়েছি। সংবিধান, দুর্নীতি দমন কমিশন, স্থানীয় সরকার, মিডিয়া সহ যতগুলো গুরুত্বপূর্ণ, বিচার বিভাগ সহ যতগুলো গুরুত্বপূর্ণ কমিশন আছে সবাইকে আমরা আমাদের সংস্কার প্রতিবেদনগুলো দিয়েছিলাম এবং আর অন্যান্য অনেক স্টেক হোল্ডার তারাও দিয়েছেন এবং সেসবের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে এবং তারা একটা স্প্রেডশিট নিয়ে কাজ করছিল অনেকদিন। সর্বশেষ গত 5 মার্চ তারা আমাদের কাছে, আমাদের আহ্বায়ক বরাবর, তাদের যে স্প্রেডশিটের যে সুপারিশমালা সেটা তারা পাঠান এবং তারা তখন 13 মার্চের মধ্যে এটা জমা দিতে বলেন। তো আমরা এটা আপনারা জানেন যে আমরা যেহেতু ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কথা বলেছি, সুতরাং এটা আমাদের প্রথম প্রায়োরিটির মধ্যে ছিল। কিন্তু যেহেতু আমরা একেবারেই সদ্য আত্মপ্রকাশ করেছি 28 ফেব্রুয়ারি এবং আমাদের কাছে এটা এসেছে 5 তারিখ, ফলে আমরা 13 তারিখের ডেডলাইনটা মিট আপ করতে পারিনি আমাদের সর্বোচ্চ আন্তরিকতা সত্ত্বেও। তো তারপরে আমরা আমাদের আলোচনার ভিত্তিতে একটা টিম কাজ করেছে এই স্প্রেডশিট সুপারিশগুলো নিয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে যারা বাইরের বিভিন্ন বিষয়ভিত্তিক এক্সপার্ট, যেমন বিচার বিভাগ কিংবা দুর্নীতি দমন কমিশন কিংবা চাঁদপুরের হাইমচরে দুর্গম চরে মোবাইল হসপিটালের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। একটি জাহাজকে আধুনিক সুযোগ সুবিধা উপযোগী করে দেয়া হচ্ছে এই সেবা। ফ্রি স্বাস্থ্যসেবা পেয়ে খুশি চরের মানুষ। কর্তৃপক্ষ বলছে দুর্গম চরে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতেই এমন উদ্যোগ। 5 বছর পর জাহাজগুলো চলে যাবে সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে। হাইমচরের দুর্গম চরাঞ্চল নীলকমল, সেখানে মেঘনা নদীতে নোঙর করা জাহাজ। এটি মূলত ভাসমান হাসপাতাল। বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছেন চরবাসী। আমাদের এই চরেতে 100% লোকের ভিতরে 80% রোগী টাকার জন্য চিকিৎসা করতে পারে না। ছোট ছোট বিষয়ে বড় বড় ডাক্তার পাচ্ছি, এখানে অনেক রোগের চিকিৎসা পাচ্ছি। এখন যাতকালে এটা যদি থাকে তাহলে আমাদের সুবিধা আর কি। হাসপাতালটিতে চিকিৎসক রয়েছেন 7 জন, সেবা কাজে নিয়োজিত 32 কর্মকর্তা কর্মচারী। রয়েছে আধুনিক চিকিৎসা সেবার সব ব্যবস্থা। আনুষ্ঠানিক উদ্বোধন 9 এপ্রিল। তবে গেল জানুয়ারি থেকেই স্বাস্থ্য সেবা মিলছে। আমরা এখানে প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইড করি। প্রাইমারি হেলথ কেয়ার বলতে মেডিসিনের যত হেলথ কেয়ার আছে, মেডিসিনের ইন্টারনাল মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, মাস্কুলোস্কেলেটাল মেডিসিন। আমরা শিপইয়ার্ড থেকে নামায় ফেলছি 7 তারিখ। 8 তারিখ থেকে আমাদের চিকিৎসা কার্যক্রম চলমান। চাঁদপুরের হাইমচর, লক্ষ্মীপুরের রামগতি, ভোলার দৌলত খান এবং ভোলা সদর, আমরা এই 4টা এলাকার জন্য। আর এরকম আমাদের আরও 5টা শিপ আছে। সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজের নামে ভাসমান হাসপাতালটি। সেবা দিচ্ছে ফ্রেন্ডশিপ নামে একটি প্রতিষ্ঠান। তদারকি করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 5 বছর পর এটির পুরো দায়িত্ব নেবে সরকার। ভবিষ্যতে এখানে সরকার তার নিজস্ব জনবল দিয়ে নিজস্ব ক্যাপাসিটিতে পরিচালনা করার জন্যই
আসলে এটাকে এখানে আনা হয়েছে এবং ভবিষ্যতে এটা সরকারিভাবে চলমান থাকবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দুর্গম এলাকার মানুষ তারা প্রপারলি মানে স্বাস্থ্য সেবার কেন্দ্র না পায়, তার আগ পর্যন্ত আমাদের এই ভাসমান হসপিটালটা থাকবে। আর চাঁদপুরের পাশাপাশি সাতক্ষীরা সহ দেশের 6টি জায়গায় চলছে ভ্রাম্যমাণ হাসপাতালের কার্যক্রম। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। প্রায় 40 ঘন্টা পর কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতুর পাটাতন ঠিক করার পর স্বাভাবিক হয়েছে যান চলাচল। সকাল 10:30টার দিকে সেতুটি ভেঙে যাওয়া পাটাতন ঠিক করে কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার রাত 11টার দিকে সোনাহাট সেতুর মাঝামাঝি স্থানে একটি পাটাতন ভেঙে যায়। এতে সেতুর দুপারে আটকা পড়ে পাথর, কয়লাসহ পণ্য বোঝাই শত শত যানবাহন। বিকল্প পথ না থাকায় সীমাহীন দুর্ভোগে পড়তে হয় চলাচলকারীদের। দীর্ঘ সময় ধরে ব্যাহত হয় যান চলাচল। 4 দেশের 5,30,000 অভিবাসীর আইনি বৈধতা বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিবাসন নীতির কড়াকড়ি আরোপে ট্রাম্পের এটি সর্বশেষ পদক্ষেপ। আগামী 24 এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে এই অভিবাসীদের 2 বছরের জন্য যুক্তরাষ্ট্রে সাময়িক প্রবেশাধিকার বন্ধ থাকবে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অস্থায়ী প্রবেশাধিকারের ওই অনুমতি দেওয়া হয়। ট্রাম্পের দাবি, প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা এসব কর্মসূচি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘন করেছে। তুরস্ক ইরাকের কনসুলেটে হামলা চালিয়েছে 2 বন্দুকধারী। শুক্রবার বাগদাদ ও আঙ্কারা উভয়ে নিশ্চিত করেছে এই তথ্য। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এক বিবৃতিতে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোটরসাইকেলে চেপে স্পর্শকাতর এলাকায় প্রবেশ করে 2 অজ্ঞাত অস্ত্রধারী। অ্যাসাল্ট রাইফেল ছিল তাদের সাথে। কনসুলেট ভবন লক্ষ্য করে অন্তত 8 রাউন্ড গুলি ছোড়ে তারা, তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। পরে পালিয়ে যায় হামলাকারীরা। এক বিবৃতিতে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে দায়ীদের। আঙ্কারা, ইস্তাম্বুল ও গাজিয়ান্টেপে ইরাকের কূটনৈতিক মিশনের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে।